আপনি কি কখনো ভেবেছেন স্পিরিচুয়ালিটি শব্দটি শুনলেই আমাদের মাথায় কেন প্রায় ধর্ম, আচার বা কোনো অতিপ্রাকৃত ধারণা চলে আসে? কিন্তু যদি স্পিরিচুয়ালিটি এমন কিছু হয় যা ধর্ম ছাড়াও সম্ভব, যদি এটি কোনো বিশ্বাস নয় বরং একটি অভিজ্ঞতা হয়, জীবনের প্রতি গভীর অনুভব, অর্থ খোঁজার এক ব্যক্তিগত যাত্রা। আজ আমরা যে বইটি নিয়ে কথা বলছি, স্পিরিচুয়ালিটি ফর দ্য স্কেপটিক, লেখক রবার্ট সি সলোমন। তিনি ঠিক এই প্রশ্নটি সামনে আনেন। একজন স্কেপটিক, যিনি সহজে কিছু বিশ্বাস করেন না, যিনি প্রমাণ চান, যুক্তি চান, তার জন্য স্পিরিচুয়ালিটি কেমন হতে পারে? এটি কি সম্ভব? একটি এমন স্পিরিচুয়ালিটি যা যুক্তির সাথে সংঘর্ষে যায় না? এই বইটি আমাদের নিয়ে যায় একটি অদ্ভুত কিন্তু গুরুত্বপূর্ণ যাত্রায়, যেখানে স্পিরিচুয়ালিটি আর কোনো রহস্যময়, অস্পষ্ট, অতিপ্রাকৃত ধারণা নয়, বরং এটি হয়ে ওঠে আমাদের আবেগ, আমাদের সম্পর্ক, আমাদের সংগ্রাম এবং আমাদের বেঁচে থাকার অভিজ্ঞতার একটি গভীর ব্যাখ্যা। এখানে সোল মানে কোনো অদৃশ্য সত্তা নয়, বরং আমাদের চেতনা, আমাদের আত্ম অনুভব, আমাদের পরিবর্তনশীল সত্তা। এই যাত্রায় আমরা প্রশ্ন করব, স্পিরিচুয়ালিটি কি যুক্তির বাইরে, নাকি এটি যুক্তির মধ্যেই নতুন অর্থ খুঁজে পায়? আমরা দেখব কিভাবে প্যাশন, ট্রাস্ট, র্যাশনালিটি, এমনকি ট্র্যাজেডি এবং ডেথ এসবই স্পিরিচুয়ালিটির অংশ হতে পারে কোনো অতিপ্রাকৃত ব্যাখ্যা ছাড়াই। এটি একটি সহজ যাত্রা নয়, কারণ এখানে আপনাকে কোনো প্রস্তুত উত্তর দেওয়া হবে না, বরং আপনাকে আমন্ত্রণ জানানো হবে নিজের অভিজ্ঞতা, নিজের চিন্তা এবং নিজের জীবনের অর্থকে নতুনভাবে দেখতে। তাহলে আপনি কি প্রস্তুত একটি এমন স্পিরিচুয়ালিটি অন্বেষণ করতে, যা বিশ্বাসের ওপর নয়, বরং সচেতনতা, যুক্তি এবং মানবিক অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে? কারণ হয়তো স্পিরিচুয়ালিটি কোনো গন্তব্য নয়, হয়তো এটি একটি দৃষ্টিভঙ্গি, যার মাধ্যমে আপনি নিজের জীবনকে আরও গভীরভাবে বুঝতে পারবেন। লেটস বিগিন দিস জার্নি, নট উইথ ফেইথ বাট উইথ অ্যাওয়ারনেস। চ্যাপ্টার 1, ফ্রম ফিলোসফি টু স্পিরিট অ্যান্ড স্পিরিচুয়ালিটি। স্পিরিচুয়ালিটি এটি কি শুধুই ধর্মের একটি অংশ, নাকি এটি আরও বিস্তৃত কিছু, যা মানুষের চিন্তা, অনুভূতি এবং বেঁচে থাকার অভিজ্ঞতার সাথে জড়িত? এই অধ্যায়ে আমরা শুরু করি একটি মৌলিক পার্থক্য দিয়ে। রিলিজিয়ন, সায়েন্স এবং স্পিরিচুয়ালিটি, এই তিনটি কি একই জিনিস? না। রিলিজিয়ন সাধারণত নির্ভর করে বিশ্বাস, আচার এবং কর্তৃত্বের ওপর। সায়েন্স নির্ভর করে পর্যবেক্ষণ, পরীক্ষা এবং প্রমাণের ওপর। আর স্পিরিচুয়ালিটি, এটি নির্ভর করে অভিজ্ঞতা, অনুভব এবং জীবনের অর্থ খোঁজার ওপর। এখানে একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি, স্পিরিচুয়ালিটি কোনো নির্দিষ্ট কাঠামোর মধ্যে বন্দী নয়। এটি হতে পারে ব্যক্তিগত, এটি হতে পারে সামাজিক, এটি হতে পারে সম্পূর্ণ প্রাকৃতিক, কোনো অতিপ্রাকৃত ধারণা ছাড়াই। এই অধ্যায়ের লেখক একটি গুরুত্বপূর্ণ ধারণা তুলে ধরেন, বিং এবং ডুইং। আমরা শুধু কি ভাবি তা নয়, আমরা কি করি, কিভাবে বাঁচি, সেটিও স্পিরিচুয়ালিটির অংশ। রিচুয়াল বা আচার, এটি শুধু ধর্মীয় নয়, এটি সামাজিকও হতে পারে। একটি অভ্যাস, একটি সম্পর্ক, একটি প্রতিদিনের কাজ, এসবের মধ্যেও থাকতে পারে একটি গভীর অর্থ। এরপর আসে একটি শক্তিশালী ধারণা, ইমাজিন দেয়ার ইজ নো হ্যাভেন। যদি কোনো পরকাল না থাকে, যদি কোনো চূড়ান্ত বিচার না থাকে, তাহলে কি জীবনের অর্থ কমে যায়? নাকি আমরা তখনই এই জীবনের প্রতি আরও সচেতন হই? এই দৃষ্টিভঙ্গিকে বলা হয় ন্যাচারালাইজ স্পিরিচুয়ালিটি, অর্থাৎ স্পিরিচুয়ালিটিকে আমরা প্রকৃতির মধ্যেই খুঁজে পাই, কোনো অতিপ্রাকৃত ব্যাখ্যার প্রয়োজন ছাড়াই। এই অধ্যায়ে আরও একটি গুরুত্বপূর্ণ ধারণা, সেলফ অ্যাকচুয়ালাইজেশন, অর্থাৎ নিজের সম্ভাবনাকে সম্পূর্ণভাবে বিকাশিত করা। স্পিরিচুয়ালিটি এখানে হয়ে ওঠে নিজেকে জানা, নিজেকে গড়ে তোলা এবং নিজের জীবনের অর্থ তৈরি করা। এটি কোনো নির্দিষ্ট লক্ষ্য নয়, এটি একটি চলমান প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়ার মাধ্যমে স্পিরিচুয়ালিটি একটি বৃহত্তর অর্থ পায়। এটি শুধু ব্যক্তিগত শান্তি নয়, এটি জীবনের প্রতি একটি গভীর সংযোগ। এই অধ্যায়ের শেষ দিকে লেখক দেখান কিভাবে ফিলোসফি নিজেই তার সোল হারিয়ে ফেলেছিল। অতিরিক্ত বিমূর্ততা, অতিরিক্ত তত্ত্ব, বাস্তব জীবন থেকে বিচ্ছিন্নতা। কিন্তু যখন ফিলোসফি ফিরে আসে, মানুষের অভিজ্ঞতায়
তখন এটি আবার জীবন্ত হয়ে ওঠে এবং তখনই ফিলোসফি আর শুধু চিন্তা নয়, এটি হয়ে ওঠে স্পিরিচুয়ালিটি। তাহলে আপনি কি স্পিরিচুয়ালিটিকে শুধু বিশ্বাসের একটি অংশ হিসেবে দেখবেন, নাকি একটি জীবন্ত অভিজ্ঞতা হিসেবে, যা আপনার প্রতিদিনের জীবন, আপনার সিদ্ধান্ত এবং আপনার সম্পর্কের মধ্যে প্রকাশ পায়? কারণ স্পিরিচুয়ালিটি কোনো আলাদা জগতে নেই, এটি এখানেই, আপনার প্রতিটি অনুভূতি, আপনার প্রতিটি প্রশ্ন এবং প্রতিটি সচেতন মুহূর্তের মধ্যে। চ্যাপ্টার 2, স্পিরিচুয়ালিটি অ্যাজ প্যাশন। আমরা প্রায় মনে করি স্পিরিচুয়ালিটি মানে শান্ত, স্থির, আবেগহীন এক অবস্থা। কিন্তু যদি সত্য ঠিক তার উল্টো হয়, যদি স্পিরিচুয়ালিটি এর কেন্দ্রে থাকে তীব্র অনুভব, গভীর আবেগ এবং জীবনের প্রতি এক উচ্ছ্বসিত সম্পৃক্ততা, এই অধ্যায়ে লেখক একটি গুরুত্বপূর্ণ ধারণা সামনে আনেন, স্পিরিচুয়ালিটি অ্যাজ প্যাশন। এখানে প্যাশন মানে শুধু রোমান্টিক আবেগ নয়, এটি মানে জীবনের প্রতি গভীর আগ্রহ, সম্পর্কের প্রতি দায়বদ্ধতা এবং বেঁচে থাকার অভিজ্ঞতার প্রতি সম্পূর্ণভাবে জড়িয়ে থাকা। প্রথমেই লাভ। আমরা সাধারণত প্রেমকে ব্যক্তিগত, আবেগিক একটি বিষয় হিসেবে দেখি, কিন্তু এই অধ্যায়ে প্রেম হয়ে ওঠে একটি স্পিরিচুয়াল অভিজ্ঞতা। কারণ প্রেম মানে সেলফকে প্রসারিত করা। আমরা শুধু নিজের জন্য বাঁচি না, আমরা অন্যের সাথেও যুক্ত হই। এই সংযোগই একটি গভীর অর্থ তৈরি করে। এখানে এরোটিক লাভ কথাটিও আসে, যা শুধুই শারীরিক নয়, বরং একটি তীব্র জীবন্ততা, একটি অনুভব যেখানে আমরা সম্পূর্ণভাবে উপস্থিত থাকি। এরপর রেভারেন্স। রেভারেন্স মানে শুধু কোনো দেবতার প্রতি ভক্তি নয়, এটি হতে পারে প্রকৃতির প্রতি বিস্ময়, জীবনের প্রতি শ্রদ্ধা অথবা একটি মুহূর্তের গভীরতা উপলব্ধি করা। এই অনুভূতি কোনো অতিপ্রাকৃত বিশ্বাস ছাড়াই একটি স্পিরিচুয়াল অভিজ্ঞতা তৈরি করতে পারে। এই অধ্যায়ে একটি শক্তিশালী দার্শনিক প্রভাব আসে, যেখানে স্পিরিচুয়ালিটিকে দেখা হয় ওভারফ্লোয়িং লাইফ হিসেবে, অর্থাৎ জীবন যখন এত পূর্ণ, এত শক্তিশালী যে তা নিজেই নিজেকে প্রকাশ করে আবেগ, সৃজনশীলতা এবং তীব্র অনুভবের মাধ্যমে। এখানে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। স্পিরিচুয়ালিটি আর কোনো নিস্তব্ধতা নয়, এটি হয়ে ওঠে এক ধরনের শক্তি, একটি জীবন্ত অভিজ্ঞতা, যেখানে আমরা শুধু অস্তিত্ব রাখি না, বরং গভীরভাবে বাঁচি। তাহলে প্রশ্ন, আমরা কি আবেগকে বাধা হিসেবে দেখি, নাকি আমরা বুঝতে পারি এই আবেগই আমাদের জীবনের সাথে যুক্ত করে? কারণ যদি আমরা অনুভব না করি, তাহলে আমরা সত্যি বেঁচে আছি কি? এই অধ্যায়ে আমরা দেখি স্পিরিচুয়ালিটি কোনো দূরের রহস্যময় কিছু নয়, এটি আমাদের প্রতিদিনের অনুভূতির মধ্যেই আছে, আমাদের ভালোবাসা, আমাদের বিস্ময়, আমাদের উচ্ছ্বাস, এসবের মধ্যেই। এবং হয়তো স্পিরিচুয়ালিটি মানে শান্ত হয়ে যাওয়া নয়, বরং পুরোপুরি জীবন্ত হয়ে ওঠা। চ্যাপ্টার 3, স্পিরিচুয়ালিটি অ্যাজ কসমিক ট্রাস্ট। আমরা সবাই কোনো না কোনোভাবে ট্রাস্ট বা বিশ্বাসের ওপর বাঁচি, কিন্তু এই ট্রাস্ট আসলে কি? এটি কি অন্ধবিশ্বাস যেখানে আমরা প্রশ্ন করি না, নাকি এটি এমন একটি মানসিক অবস্থান যেখানে আমরা অনিশ্চয়তার মধ্যেও বাঁচতে শিখি? এই অধ্যায়ে লেখক একটি সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ ধারণা তুলে ধরেন, স্পিরিচুয়ালিটি অ্যাজ কসমিক ট্রাস্ট। এখানে কসমিক মানে কোনো অতিপ্রাকৃত শক্তি নয়, বরং এটি জীবনের প্রতি একটি মৌলিক আস্থা যে জীবন তার অনিশ্চয়তা সত্ত্বেও অর্থপূর্ণ হতে পারে। প্রথমেই ট্রাস্ট ভার্সেস ফেইথ। আমরা প্রায় ফেইথ শব্দটিকে অন্ধবিশ্বাস হিসেবে বুঝি, কিন্তু এখানে ফেইথকে পুনরায় সংজ্ঞায়িত করা হয়, ফেইথ অ্যাজ ট্রাস্ট। অর্থাৎ এটি কোনো নির্দিষ্ট মতবাদে বিশ্বাস নয়, বরং জীবনের প্রতি একটি আবেগিক আস্থা, একটি স্বীকৃতি যে সব কিছু আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, তবুও আমরা বাঁচতে পারি, অর্থাৎ অর্থ খুঁজে পেতে পারি। একটি স্বীকৃতি যে সব কিছু আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, তবুও আমরা বাঁচতে পারি এবং অর্থ খুঁজে পেতে পারি। এই ট্রাস্টের বিপরীতে দাঁড়িয়ে আছে কিছু ইমোশনাল পয়জনস। প্যারানয়া, সব কিছু নিয়ে সন্দেহ, সব কিছুতে হুমকি দেখা। এনভি, অন্যের জীবনের সাথে নিজের তুলনা, অপূর্ণতার অনুভব। রেস্টমেন্ট, অতীতের প্রতি ক্ষোভ যা বর্তমানকে বিষাক্ত করে তোলে। এই আবেগগুলো আমাদের জীবনকে সংকুচিত করে, আমাদের দৃষ্টিভঙ্গিকে সীমাবদ্ধ করে
এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের ট্রাস্ট করতে বাধা দেয়। তাহলে এই অবস্থা থেকে বের হওয়া সম্ভব কিভাবে? এই অধ্যায় প্রস্তাব করে কন্টেনমেন্ট এবং ফরগিভনেস। কন্টেনমেন্ট মানে সন্তুষ্ট হয়ে থেমে যাওয়া নয়, এটি মানে বর্তমানকে স্বীকার করা এবং তার মধ্যেই অর্থ খুঁজে পাওয়া। ফরগিভনেস এটি অন্যকে মুক্তি দেওয়া নয়, এটি হলো অতীতের বোঝা থেকে নিজেকে মুক্ত করা। এই দুটি গুণ আমাদের ভেতরে একটি স্থিতিশীলতা তৈরি করে এবং সেই স্থিতিশীলতার ওপরেই দাঁড়িয়ে গড়ে ওঠে কসমিক ট্রাস্ট। এখানে একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি, কসমিক ট্রাস্ট মানে সব কিছু ভালো হবে এই বিশ্বাস নয়, বরং যাই ঘটুক আমরা তার মুখোমুখি হতে পারব এই আস্থা। তাহলে প্রশ্ন, আপনি কি এমন একটি জীবনে বাঁচতে চান যেখানে সব কিছু নিয়ন্ত্রণ করতে হবে, নাকি এমন একটি জীবনে যেখানে আপনি অনিশ্চয়তাকে মেনে নিয়েও অর্থ খুঁজে নিতে পারেন? কারণ জীবন নিশ্চিত নয়, কিন্তু আমাদের প্রতিক্রিয়া আমাদের হাতে। এই অধ্যায়ে আমরা দেখি স্পিরিচুয়ালিটি মানে সব কিছু বুঝে ফেলা নয়, এটি মানে অজানার মধ্যেও স্থির থাকা এবং সেই স্থিরতা থেকেই জীবনের প্রতি একটি গভীর যুক্তিসঙ্গত আস্থা তৈরি হয়। চ্যাপ্টার 4, স্পিরিচুয়ালিটি অ্যাজ র্যাশনালিটি। আমরা প্রায় মনে করি যুক্তি এবং আবেগ একে অপরের বিপরীত, একটি বেছে নিলে অন্যটি বাদ যায়। কিন্তু যদি এই ধারণাটি ভুল হয়, যদি স্পিরিচুয়ালিটি এর আসল শক্তি থাকে যুক্তি এবং আবেগের সমন্বয়ে। এই অধ্যায়ে লেখক এই বিভাজনটাকেই প্রশ্ন করেন। প্রথমে রিজন ভার্সেস প্যাশন। দীর্ঘদিন ধরে দর্শনে একটি আলোচনা প্রচলিত, যুক্তি উচ্চতর, আবেগ নিম্নতর। কিন্তু বাস্তবে আমাদের সিদ্ধান্ত, আমাদের মূল্যবোধ এবং আমাদের জীবনের অর্থ সব কিছুতেই আবেগ জড়িত। আবেগ ছাড়া যুক্তি দিক নির্দেশনা হারায়। এখানে একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি, র্যাশনালিটি মানে শুধু লজিক নয়, এটি মানে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া, মানবিক মূল্যবোধকে অন্তর্ভুক্ত করা এবং বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে চিন্তা করা। এই অধ্যায়ে আরও একটি ধারণা আসে, র্যাশনালিটি রিলেটিভাইজড, অর্থাৎ যুক্তি সবসময় একটি নির্দিষ্ট প্রেক্ষাপটে কাজ করে। আমরা সম্পূর্ণ নিরপেক্ষ নই, আমাদের চিন্তা প্রভাবিত হয় সংস্কৃতি, অভিজ্ঞতা এবং ব্যক্তিগত অবস্থান দ্বারা। এটি যুক্তিকে দুর্বল করে না, বরং এটিকে বাস্তব করে তোলে। এরপর সায়েন্স, স্পিরিচুয়ালিটি অ্যান্ড র্যাশনালিটি। বিজ্ঞান আমাদের দেয় প্রমাণভিত্তিক ব্যাখ্যা, কিন্তু স্পিরিচুয়ালিটি আমাদের দেয় অর্থ এবং মূল্যবোধের দৃষ্টিভঙ্গি। এই দুইটি একে অপরের বিরোধী নয়। যদি আমরা তাদের ভূমিকা বুঝি, একটি কিভাবে ব্যাখ্যা করে, অন্যটি কেন অনুভব করতে সাহায্য করে। এই অধ্যায়ে একটি সতর্কবার্তাও আছে, র্যাশনালিটি পারভার্টেড স্মার্ট সেলফিশনেস, অর্থাৎ যখন যুক্তিকে ব্যবহার করা হয় শুধু নিজের স্বার্থ রক্ষার জন্য, তখন তা আর সত্যিকারের র্যাশনালিটি থাকে না। এটি হয়ে ওঠে কৌশলী কিন্তু নৈতিকভাবে ফাঁপা। সত্যিকারের র্যাশনালিটি শুধু বুদ্ধিমান হওয়া নয়, বরং সৎ হওয়া। এবং এখানে আসে স্পিরিচুয়ালিটি অ্যাজ দ্য র্যাশনালিটি অফ ইমোশন, অর্থাৎ আমাদের আবেগগুলোও এক ধরনের বুদ্ধিমত্তা বহন করে। ভয় আমাদের সতর্ক করে, ভালোবাসা আমাদের যুক্ত করে, সহানুভূতি আমাদের মানবিক করে তোলে। এই আবেগগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে এগুলো আমাদের সিদ্ধান্তকে আরও গভীর করে তোলে। তাহলে প্রশ্ন, আপনি কি শুধু ঠিক হতে চান, নাকি আপনি বুঝতে চান? কারণ শুধু যুক্তি দিয়ে আমরা হিসাব করতে পারি, কিন্তু আবেগের সাথে যুক্তি মিললে আমরা অর্থ তৈরি করতে পারি। এই অধ্যায় আমাদের দেখায় স্পিরিচুয়ালিটি কোনো অযৌক্তিক বিষয় নয়, এটি এমন একটি অবস্থান যেখানে আমরা যুক্তিকে ব্যবহার করি কিন্তু আবেগকে বাদ দেই না, এবং এই সমন্বয়ের মধ্যেই আমরা খুঁজে পাই একটি পরিপূর্ণ সচেতন জীবন। চ্যাপ্টার 5, ফেসিং আপ টু ট্র্যাজেডি। আপনি কি কখনো ভেবেছেন জীবনে এত কষ্ট, এত ক্ষতি, এত অন্যায় কেন? এবং আরও কঠিন প্রশ্ন, এই সব কিছুর কোনো অর্থ আছে কি? এই অধ্যায় আমাদের নিয়ে যায় একটি অস্বস্তিকর কিন্তু অপরিহার্য সত্যের মুখোমুখি, ট্র্যাজেডি। জীবন সবসময় ন্যায্য নয়। দুর্ভাগ্য, রোগ, ক্ষতি, মৃত্যু এসব আমাদের জীবনের অংশ, এবং এই সত্যকে অস্বীকার করা সহজ হলেও তা আমাদের সত্যের কাছাকাছি নিয়ে যায় না। লেখক এখানে একটি গুরুত্বপূর্ণ ধারণা তুলে ধরেন,
দ্য ট্র্যাজেডিক সেন্স অফ লাইফ, অর্থাৎ জীবনের গভীরতা বোঝার জন্য আমাদের তার দুঃখ, তার সীমাবদ্ধতা এবং তার অনিশ্চয়তাকেও স্বীকার করতে হবে। কিন্তু আমরা কি করি? আমরা প্রায় চেষ্টা করি কাউকে দায়ী করে এই ট্র্যাজেডিকে ব্যাখ্যা করতে। এখানে আসে দ্য টেম্পটেশন টু ব্লেম। কখনো আমরা অন্যকে দোষ দিই, কখনো নিজেদের, কখনো বড় পরিকল্পনা করি। কারণ যদি আমরা কারণ খুঁজে পাই তাহলে মনে হয় আমরা নিয়ন্ত্রণে আছি। কিন্তু সব কিছুর সহজ ব্যাখ্যা নেই। এই অধ্যায়ে একটি ক্লাসিক দার্শনিক প্রশ্ন উঠে আসে, দ্য প্রবলেম অফ ইভিল। যদি পৃথিবীতে এত কষ্ট থাকে তাহলে এর ব্যাখ্যা কি? অনেক ব্যাখ্যা দেওয়া হয়েছে, কিন্তু এই অধ্যায় আমাদের দেখায় সব কষ্টের জন্য একটি চূড়ান্ত কারণ খোঁজা প্রয়োজনীয় নয়, বরং এটি অনেক সময় বিভ্রান্তিকর। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, ব্লেমিং দ্য ভিকটিমস। আমরা অনেক সময় এমন মানুষদের দোষ দিই যারা আসলে পরিস্থিতির শিকার। সে নিশ্চয়ই কিছু ভুল করেছে। এই ধরনের চিন্তা আমাদের একটি ভ্রান্ত স্বস্তি দেয়, যেন আমরা নিরাপদ, কিন্তু বাস্তবে এটি অন্যায়কে আড়াল করে। এই অধ্যায় আমাদের শেখায় ট্র্যাজেডি থেকে পালিয়ে না গিয়ে তার মুখোমুখি হতে হবে। কারণ অর্থ খুঁজে পাওয়া মানে সব কিছু ভালো হয়ে যাবে এটি নয়। অর্থ খুঁজে পাওয়া মানে কষ্টের মধ্যেও একটি অবস্থান নেওয়া, একটি সচেতন প্রতিক্রিয়া। এবং এখানেই স্পিরিচুয়ালিটি এর একটি গভীর দিক, মিনিং অফ ট্র্যাজেডি। ট্র্যাজেডি আমাদের ভেঙে দেয়, কিন্তু একই সাথে এটি আমাদের শেখায় সহানুভূতি, সহনশীলতা এবং মানবিকতা। তাহলে প্রশ্ন, আপনি কি কষ্টকে এড়িয়ে যাবেন, নাকি তার ভেতর দিয়েই নিজেকে আরও গভীরভাবে বুঝতে চেষ্টা করবেন? কারণ ট্র্যাজেডি এড়ানো যায় না, কিন্তু আমরা কিভাবে তার মুখোমুখি হব সেটিই নির্ধারণ করে আমাদের জীবনের মানে। চ্যাপ্টার 6, স্পিরিচুয়ালিটি, ফেট অ্যান্ড ফ্যাটালিজম। আমরা প্রায় বলি এটা আমার ভাগ্যে ছিল, কিন্তু এই ভাগ্য আসলে কি? এটি কি এমন একটি শক্তি যা আমাদের জীবনকে আগে থেকেই নির্ধারণ করে রেখেছে, নাকি এটি আমাদের নিজের ব্যাখ্যা যার মাধ্যমে আমরা জীবনের ঘটনাগুলোকে অর্থ দিই? এই অধ্যায়ে লেখক একটি সূক্ষ্ম পার্থক্য তুলে ধরেন ফেট এবং ফ্যাটালিজম এর মধ্যে। ফ্যাটালিজম হলো সব কিছু আগে থেকেই নির্ধারিত, আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই এই ধারণা। এটি একটি নিষ্ক্রিয় অবস্থান যেখানে আমরা শুধু ঘটনার অপেক্ষা করি। অন্যদিকে ফেট, এটি কোনো অদৃশ্য শক্তির পরিকল্পনা নয়, বরং এটি আমাদের জীবনের ঘটনাগুলোকে একটি ধারাবাহিক অর্থ দেওয়ার চেষ্টা। এই পার্থক্যটি গুরুত্বপূর্ণ, কারণ ফ্যাটালিজম আমাদের থামিয়ে দেয়, কিন্তু ফেট আমাদের ভাবতে শেখায়। এই অধ্যায়ে একটি শক্তিশালী ধারণা, ফেট অ্যাজ ক্যারেক্টার, অর্থাৎ আমাদের সিদ্ধান্ত, আমাদের অভ্যাস, আমাদের প্রতিক্রিয়া, এসব মিলেই তৈরি হয় আমাদের ভাগ্য। এটি কোনো বাইরের শক্তি নয়, এটি আমাদেরই গড়ে তোলা পথ। এরপর আসে ফেট অ্যান্ড টাইম। আমরা অনেক সময় ঘটনার পরে তাকিয়ে বলি এটা তো এমনই হওয়ার ছিল, কিন্তু বাস্তবে আমরা পেছনে তাকিয়ে একটি গল্প তৈরি করি। এই গল্পই আমাদের জীবনে একটি ধারাবাহিকতা দেয়। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ফেট এবং লাক। লাক মানে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু আমরা সেই ঘটনাকে কিভাবে ব্যাখ্যা করি, কিভাবে তার প্রতিক্রিয়া দেই, সেটি তৈরি করে অর্থ। এই অধ্যায়ের আরেকটি গভীর ধারণা, গ্র্যাটিটিউড, লাইফ অ্যাজ এ গিফট। এখানে গিফট বলতে কোনো দাতা বোঝানো হচ্ছে না, বরং এটি একটি দৃষ্টিভঙ্গি। জীবনকে এমনভাবে দেখা যেন এটি মূল্যবান, যেন এটি একটি সুযোগ। এই দৃষ্টিভঙ্গি আমাদের মধ্যে কৃতজ্ঞতা তৈরি করে এবং সেই কৃতজ্ঞতা আমাদের জীবনকে আরও অর্থপূর্ণ করে তোলে। তাহলে প্রশ্ন, আপনি কি বিশ্বাস করেন সব কিছু আগে থেকেই নির্ধারিত, নাকি আপনি বুঝতে পারেন আপনার প্রতিটি সিদ্ধান্ত আপনার জীবনের দিক নির্ধারণ করছে? কারণ আমরা সব কিছু নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমরা আমাদের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারি, এবং সেই প্রতিক্রিয়াই ধীরে ধীরে তৈরি করে আমাদের জীবনের গল্প। এই অধ্যায়ে আমরা দেখি স্পিরিচুয়ালিটি মানে নিয়ন্ত্রণ খোঁজা নয়, এটি মানে অর্থ খোঁজা এবং সেই অর্থকে নিজের জীবনের অংশ করে নেওয়া। চ্যাপ্টার 7, লুকিং ফরওয়ার্ড টু ডেথ। মৃত্যু, এই একটি শব্দই আমাদের ভেতরে অস্বস্তি তৈরি করে। আমরা জানি এটি অনিবার্য, তবুও আমরা যেন এটি নিয়ে ভাবতে চাই না। কেন? এই অধ্যায়ে লেখক আমাদের নিয়ে যান সেই প্রশ্নের দিকে।
আমরা কি সত্যি মৃত্যুকে বুঝতে চাই নাকি শুধু তাকে এড়িয়ে যেতে চাই? প্রথমেই দ্য ডিনায়াল অফ ডেথ। ইতিহাস জুড়ে মানুষ বিভিন্ন উপায়ে মৃত্যুকে অস্বীকার করার চেষ্টা করেছে। অমরত্বের কল্পনা, পরকালের ধারণা বা নিজের অস্তিত্বকে কোনোভাবে স্থায়ী করে রাখার প্রচেষ্টা, এসবই এক ধরনের ডিনায়াল। কিন্তু মৃত্যুকে অস্বীকার করলে তা কি সত্যিই দূর হয়ে যায়? না, বরং এটি আমাদের অবচেতন ভয়কে আরও গভীর করে তোলে। এই অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ, ডেথ ফ্যাটিসিজম, অর্থাৎ মৃত্যুকে অস্বীকার করার পাশাপাশি আমরা অনেক সময় তাকে অতিরিক্ত গুরুত্ব দিই। ভয়, রোমান্টিকতা বা রহস্যময়তা, এই সব কিছুর মাধ্যমে আমরা মৃত্যুকে এক ধরনের বিশেষ অবস্থানে বসাই। কিন্তু এটি কি বাস্তবতাকে বোঝার পথ? এই অধ্যায়ে একটি সাহসী ধারণা আমাদের সামনে আসে, ডেথ ইজ নাথিং। এর মানে মৃত্যু কোনো অভিজ্ঞতা নয়, কারণ যখন আমরা আসি মৃত্যু নেই, আর যখন মৃত্যু আসে আমরা আর নেই। অতএব এটি ভয় পাওয়ার মতো কোনো অভিজ্ঞতা নয়। এই ধারণাটি শুনতে কঠিন লাগতে পারে, কিন্তু এটি আমাদের একটি গুরুত্বপূর্ণ মুক্তি দেয়। মৃত্যুর ভয় থেকে নয়, বরং মৃত্যুকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া থেকে। এই অধ্যায়ে আরও একটি গুরুত্বপূর্ণ দিক, স্পিরিচুয়ালিটি অ্যান্ড দ্য সোশ্যাল ডাইমেনশন অফ ডেথ। মৃত্যু শুধু ব্যক্তিগত ঘটনা নয়, এটি সামাজিকও। আমাদের সম্পর্ক, আমাদের স্মৃতি এবং আমাদের প্রভাব, এসবের মধ্যেই আমরা কোনো না কোনোভাবে থেকে যাই। তাহলে প্রশ্ন, আমরা কি মৃত্যুকে ভয় করে বাঁচব, নাকি মৃত্যুর সচেতনতা নিয়েই জীবনকে আরও গভীরভাবে অনুভব করব? কারণ মৃত্যু আমাদের জীবনকে সীমাবদ্ধ করে, কিন্তু এই সীমাবদ্ধতাই জীবনকে মূল্যবান করে তোলে। যদি সময় অসীম হতো, তাহলে কি প্রতিটি মুহূর্ত এত গুরুত্বপূর্ণ হতো? এই অধ্যায়ে আমরা দেখি স্পিরিচুয়ালিটি মানে মৃত্যুকে অস্বীকার করা নয়, এটি মানে মৃত্যুকে বুঝে তাকে মেনে নিয়ে এই জীবনের প্রতি আরও সচেতন হওয়া। কারণ শেষ আছে বলেই এই যাত্রার প্রতিটি ধাপ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। চ্যাপ্টার 8, দ্য সেলফ ইন ট্রান্সফরমেশন, সেলফ, সোল অ্যান্ড স্পিরিট। আপনি কে? এই প্রশ্নটি শুনতে সহজ, কিন্তু উত্তর দিতে গেলে আমরা থেমে যাই। আমরা কি আমাদের নাম, আমাদের স্মৃতি, আমাদের শরীর, নাকি এর চেয়েও গভীর কিছু? এই অধ্যায়ে লেখক আমাদের নিয়ে যান সেলফ, সোল এবং স্পিরিট, এই তিনটি ধারণার ভেতরে। প্রথমেই সেলফ এবং সোল। অনেক সময় আমরা সোল শব্দটিকে একটি অদৃশ্য স্থির সত্তা হিসেবে ভাবি, কিন্তু এই অধ্যায় প্রশ্ন তোলে, যদি সেলফ আসলে একটি প্রতিক্রিয়া হয়, অর্থাৎ আমরা স্থির নই, আমরা পরিবর্তিত হচ্ছি প্রতিদিন প্রতিটি অভিজ্ঞতার মাধ্যমে। এই দৃষ্টিভঙ্গিতে সোল কোনো চিরস্থায়ী বস্তু নয়, বরং এটি একটি ইভলভিং আইডেন্টিটি। এরপর আসে মাইন্ড এবং বডি এর প্রশ্ন। দীর্ঘদিন ধরে দর্শনে একটি বিভাজন ছিল, মন আলাদা, শরীর আলাদা। এই ধারণাটি জনপ্রিয় করেছিলেন রেনে দেকার্ত। কিন্তু আধুনিক চিন্তায় এই বিভাজনকে প্রশ্ন করা হয়। আমাদের চিন্তা, আমাদের আবেগ, আমাদের শরীর সব কিছু একসাথে কাজ করে। আমরা একটি একক সমন্বিত সত্তা। এই অধ্যায়ে আরও একটি গুরুত্বপূর্ণ দিক, এশিয়ান পার্সপেক্টিভ। অনেক পূর্বীয় দর্শনে সেলফকে স্থির কিছু হিসেবে দেখা হয় না, বরং এটি একটি প্রবাহ, একটি পরিবর্তনশীল প্রক্রিয়া। এই ধারণা আমাদের সাহায্য করে নিজেকে একটি স্থায়ী পরিচয়ের মধ্যে আটকে না রেখে একটি ইভলভিং জার্নি হিসেবে দেখতে। এরপর দ্য রাইজ অব দ্য ওয়েস্টার্ন সোল। পশ্চিমা দর্শনে সোল ধারণাটি ধীরে ধীরে গড়ে উঠেছে ধর্ম, দর্শন এবং সামাজিক কাঠামোর প্রভাবের মাধ্যমে। কিন্তু এই ধারণাটি সবসময় একই ছিল না, এটি পরিবর্তিত হয়েছে। এখানে একটি ঐতিহাসিক উদাহরণ আসে, শেক্সপিয়ারের হ্যামলেট, যেখানে একটি আইডেন্টিটি ক্রাইসিস, আমি কে, এর উত্তর খোঁজা হয়। এই প্রশ্নের কোনো সহজ উত্তর নেই, এবং এই অনিশ্চয়তাই আধুনিক মানুষের একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। এই অধ্যায়ের শেষ অংশে স্পিরিচুয়ালিটি বিকামস ট্রান্সফরমেশন, অর্থাৎ স্পিরিচুয়ালিটি কোনো স্থির অবস্থা নয়, এটি একটি পরিবর্তনশীল প্রক্রিয়া, যেখানে আমরা নিজেদেরকে নতুনভাবে বুঝি, নতুনভাবে গড়ে তুলি। তাহলে প্রশ্ন, আপনি কি নিজেকে একটি নির্দিষ্ট পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ করবেন, নাকি
নিজেকে একটি ইভলভিং প্রসেস হিসেবে দেখবেন, কারণ আমরা যা তা স্থির নয়, আমরা যা হচ্ছি সেটাই আমাদের সত্য। এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় স্পিরিচুয়ালিটি মানে কোনো চূড়ান্ত উত্তর পাওয়া নয়, এটি মানে নিজেকে পরিবর্তনের জন্য উন্মুক্ত রাখা, এবং সেই পরিবর্তনের মধ্যেই আমরা খুঁজে পাই আমাদের আসল সত্তা। প্রিয় শ্রোতা, আমরা একটি প্রশ্ন নিয়ে শুরু করেছিলাম, বিশ্বাস ছাড়াই কি স্পিরিচুয়ালিটি সম্ভব? এই দীর্ঘ যাত্রার শেষে আপনি হয়তো বুঝতে পেরেছেন প্রশ্নটি আসলে এর চেয়েও গভীর ছিল। স্পিরিচুয়ালিটি কি? এই বই আমাদের দেখিয়েছে স্পিরিচুয়ালিটি কোনো রহস্যময় ধারণা নয়, কোনো অতিপ্রাকৃত শক্তির উপর নির্ভরশীল নয়। এটি আমাদের অনুভূতি, আমাদের সম্পর্ক, আমাদের সিদ্ধান্ত এবং আমাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গির মধ্যেই উপস্থিত। আমরা দেখেছি প্যাশন, ট্রাস্ট, রেশনালিটি, ট্র্যাজেডি, ফেট, ডেট এবং সেলফ, এই প্রতিটি বিষয়ই স্পিরিচুয়ালিটির অংশ হতে পারে। কিন্তু একটি সত্যি, যদি আমরা এগুলোকে সচেতনভাবে বুঝতে চাই, এই যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপলব্ধি হলো স্পিরিচুয়ালিটি কোনো গন্তব্য নয়, এটি একটি পদ্ধতি, এটি একটি দৃষ্টিভঙ্গি যার মাধ্যমে আপনি নিজের জীবনকে গভীরভাবে অনুভব করেন, প্রশ্ন করেন এবং অর্থ তৈরি করেন। লেখক আমাদের দেখান অর্থ খুঁজে পাওয়া মানে কোথাও গিয়ে তা পাওয়া নয়। অর্থ তৈরি করতে হয় নিজের অভিজ্ঞতা, নিজের সম্পর্ক এবং নিজের সিদ্ধান্তের মাধ্যমে। তাহলে আপনি কি এমন একটি জীবনে বাঁচতে চান যেখানে সব উত্তর আগে থেকেই দেওয়া, নাকি এমন একটি জীবনে যেখানে প্রতিটি প্রশ্ন আপনাকে আরও সচেতন করে তোলে? কারণ সন্দেহ শত্রু নয়, সন্দেহই অনুসন্ধানের শুরু, আর সেই অনুসন্ধানের মধ্যেই আপনি খুঁজে পান আপনার জীবনের অর্থ, আপনার নিজের পথ। এই বই আমাদের কোনো বিশ্বাস দেয় না, এটি আমাদের দেয় একটি স্বাধীনতা, ভাবার স্বাধীনতা, প্রশ্ন করার স্বাধীনতা এবং নিজের জীবনের অর্থ নিজেই তৈরি করার স্বাধীনতা। যদি এই যাত্রা আপনাকে এক মুহূর্তের জন্য ভাবতে বাধ্য করে, তাহলে এই যাত্রা সফল। আপনি একমত হন বা না হন, প্রশ্ন করতে থাকুন, অনুভব করতে থাকুন এবং নিজের জীবনের অর্থ নিজেই তৈরি করতে থাকুন। প্রিয় শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চিন্তাশীল মানুষদের সাথে শেয়ার করুন এবং এমন আরও গভীর বই বিশ্লেষণ শুনতে কথনিকাতে সাবস্ক্রাইব করুন। কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য লিখে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর লিসেনিং টু কথনিকা। স্টে অ্যাওয়ার, স্টে রেশনাল।